Bismillahirrahmanirrahim. By the name of Allah, the All Merciful, the Most Kind. বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর থেকে বেশি হয়েছে। অথচ বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ থেকে অনেক উন্নত হয়েছে। আমরা যদি মালয়েশিয়ার দেখি, মালয়েশিয়ায় ভৌগোলিকভাবে বাংলাদেশের মতো দেশ, কিন্তু মালয়েশিয়া বাংলাদেশ থেকে অনেক উন্নত হয়েছে। আর অনেক দেশ আছে পৃথিবীতে যে দেশগুলো বাংলাদেশের পরে স্বাধীন হয়ে অনেক উন্নয়ন লাভ করেছে। আমরা স্বাধীন হওয়ার 50 বছর পরেও মানুষ স্বাধীনতার অধিকার পায়নি। এখনো মানুষ চিকিৎসার জন্য, প্রবাসে যাওয়ার জন্য, চাকরির জন্য নিজের সম্বল বিক্রি করে চাকরি নিতে হয় মানুষকে ঘুষ দিয়ে। প্রবাসে মিডল ইস্টে বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানুষ জায়গা জমিন বিক্রি করে 8-10 লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে হয়, তাও সেখানে নিম্ন শ্রেণীর কাজ করতে যেতে হয়। অনেক মানুষের বাসস্থান নেই। প্রচুর মানুষ বাংলাদেশে, অনেক লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেকার। স্বাধীনতার মূল লক্ষ্য হলো মৌলিক অধিকার পাওয়া, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্য, এই মৌলিক অধিকারগুলা জন্য মানুষ স্বাধীন করে, লড়াই করে, যুদ্ধ করে। কিন্তু আমরা স্বাধীন করার পরেও দেশকে পরাধীনতা থেকে, ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি এই জন্য যে তারা আমাদের কাছ থেকে আমাদের অধিকার দেয়নি। আমরা অধিকারের জন্য স্বাধীনতা লাভ করেছি, অধিকারের জন্য যুদ্ধ করেছি। কিন্তু অধিকারের জন্য যুদ্ধ করার পরেও, অধিকারের জন্য দেশ স্বাধীন করার পরেও এখনো মৌলিক অধিকারগুলো আমরা পাইনি। এখনো লক্ষ লক্ষ মানুষ বেকার, এখনো অনেক মানুষ গৃহহীন, এখনো অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। মানুষ রাস্তায় দেখা যায়, অনেক সময় রাস্তাতে মানুষ চিকিৎসার জন্য চাঁদা তুলে, যার টাকা নেই, চিকিৎসা নিতে গেলে সরকারি হসপিটালে গেলে চিকিৎসা পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে সরকারি হসপিটালের সরকারি বেতনভুক্ত ডাক্তাররা আবার প্রাইভেট চেম্বারে গিয়ে তাদের কাছ থেকে তাদের প্রাইভেট চেম্বারে যেতে হয়। তাহলে কি আমরা স্বাধীনতা পেয়েছি? এখন বিষয় হলো, এই সমস্যাগুলোর একমাত্র কারণ হচ্ছে কোনো দেশ স্বাধীন হওয়ার পরে যদি যারা দেশকে শাসন করে তাদের মধ্যে যদি দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি প্রেম না থাকে, তারা যদি দুর্নীতিবাজ হয়, তারা যদি ক্ষমতায় এসে নিজেদের স্বার্থে কাজ করে, তাহলে কিন্তু জনগণের কোনো সুবিধা জনগণ পায় না। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে কোনো দলের পক্ষে হয়ে নয়, সাধারণ নাগরিক হিসেবে আপনাকে জানতে হবে আমার অধিকার আমি পাচ্ছি কিনা। আমার অধিকার হলো আমি মৌলিক অধিকার আমি পাচ্ছি কিনা, চিকিৎসার অধিকার আমি পাচ্ছি কিনা, না আমাকে প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আমি আমার চাকরি বা বাসস্থানের অধিকার আমি পাচ্ছি কিনা, না আমাকে উন্নত গিয়ে অর্থ বিনিময় করতে হচ্ছে। বাংলাদেশের অনেক মানুষরা এখনো জানে না তার অধিকার কি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ যদি বিদেশে না যায়, চাকরি না করে বহির্বিশ্বে মদ্যপাচ্ছে,
ওয়েস্টার্ন কান্ট্রিতে, মালয়েশিয়ায় যদি না যায়, তাহলে তার ফ্যামিলি এবং তাকে চালানো অনেক কঠিন। এবং দেশের রেমিডেন্স যদি বাংলাদেশে না আসে, তাও কঠিন। কারণটা হলো, বাংলাদেশে যেই পরিমাণ জনসংখ্যা রয়েছে, যে পরিমাণ মানুষ বাংলাদেশে রয়েছে, এই পরিমাণ মানুষের জন্য কর্মসংস্থান আমাদের দেশে নেই। বাংলাদেশ হলো পৃথিবীর সবচাইতে জনবহুল দেশের মধ্যে অন্যতম। প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের লোক সংখ্যা 1000 থেকে 1200, যা যা পৃথিবীতে অন্য কোথাও নেই। যার ফলে এই জনবহুল দেশ, জনসংখ্যার বেশি এই দেশকে উন্নয়ন করার জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের প্রয়োজন দেশপ্রেমিক, যাদের কাছে দেশপ্রেম রয়েছে, দুর্নীতিবিহীন সমাজ, সমস্ত মানুষকে দেশপ্রেম বোধ থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা এবং সৎ দেশ পরিচালক। একটি দেশের মধ্যে যখন সৎ দেশ পরিচালক, দেশপ্রেমিক থাকবে এবং নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে না করে জনগণের স্বার্থে, আমরা যারা দেশ পরিচালনা করতেছি, জনগণের স্বার্থে আমরা যদি কাজ করি, বাংলাদেশের মতো দেশকে উন্নত করতে 1 থেকে 2 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো করা যাবে। যদি আমাদের এই দেশটাকে সৎ ব্যক্তিত্ব, সৎ নেতৃত্ব, সৎ দেশ পরিচালক এবং শিক্ষিত ব্যক্তি, দেশপ্রেম যার আছে, তাই এই দেশটাকে 1 থেকে 2 বছরে সিঙ্গাপুর থেকে আরও উন্নত করা যাবে। ফর এক্সাম্পল, উই হ্যাভ ম্যান পাওয়ার, আমাদের কাছে ম্যান পাওয়ার আছে, অনেক জনসংখ্যা আছে পৃথিবীতে। এই জনসংখ্যা, এত জনসংখ্যা ড্যান্সটি খুব কম আছে। এই জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করা যায়, দেশে কর্মসংস্থান হবে, দেশের বাইরে দক্ষ জনশক্তিকে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশের যেই লোকজন, জনসংখ্যা, এদেরকে দক্ষ করানোর জন্য কোনো পদক্ষেপ, কোনো প্ল্যান এই 50 বছরের মধ্যে হয়নি, যাতে মানুষজনকে দক্ষ প্রশিক্ষণ দিয়ে, কারিগরি প্রশিক্ষণ দিয়ে, প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে কর্মনির্ভর কোনো প্রশিক্ষণ শিক্ষা আমাদের দেশে না থাকে। আমাদের দেশের শিক্ষাটা হলো ট্র্যাডিশনাল শিক্ষা। ট্র্যাডিশনের আমরা সার্টিফিকেট পাচ্ছি, এই সার্টিফিকেটটা আমাদের নিজেদের জন্য, আমাদের জাতির জন্য কোনো কাজে আসছে না। আমাদের দরকার প্রযুক্তি বা কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশের মধ্যে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং বহির্বিশ্বে এই দক্ষ, অনেক বিশ্বের মধ্যে পৃথিবীর অনেক দেশে দক্ষ শ্রমিকের অনেক সংকট রয়েছে। দক্ষ শ্রমিক সংকট থাকার কারণে তারা পৃথিবীর যেই দেশগুলোতে দক্ষ শ্রমিক আছে তাদেরকে সুযোগ দিচ্ছে, যেমন কানাডা, USA, অস্ট্রেলিয়া, অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি দক্ষ শ্রমিক, তাদের অনেক সংকট রয়েছে। মিডল ইস্টে বেশিরভাগ মানুষ তারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে নিচ্ছে, কিন্তু রিলেটিভলি ইন্ডিয়া এবং অন্য দেশের শ্রমিক থেকে আমাদের দেশের শ্রমিকগুলো যারা ওইখানে যায়, তারা অদক্ষ শ্রমিক যাচ্ছে এবং তারা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালের মাধ্যমে অনেক অর্থ খরচ করে তারা এই মধ্যপ্রাচ্যে অথবা শ্রমবাজার যে দেশগুলোতে যাচ্ছে, তারা 8-10 লক্ষ টাকা খরচ করে গিয়ে এই টাকাটা, সে যদি মধ্যবিত্ত ফ্যামিলি হয়, গরিব ফ্যামিলি সদস্য হয়, সে 8-10 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশে যাচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর কাজের জন্য। এই 8-10 লাখ টাকা তাকে তুলতে কাজ করতে হবে প্রায় 5 থেকে 10 বছর, অনেক বছর তাকে কাজ করতে হবে এই 8-10 লক্ষ টাকা তুলতে। এখন যদি সরকারিভাবে আমাদের জনসংখ্যাকে, আমাদের জনগণকে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হয়, স্কুল পাস করার পরে বা কলেজ পাস করার পরে ইউনিভার্সিটিতে
না পড়ে যদি আমরা তাদের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা করি, বিভিন্ন বিভিন্ন কলেজগুলোকে যদি বেশিরভাগ কারিগরি শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থা করি, তাহলে কিন্তু সে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ বা বহির্বিশ্বে দক্ষ শ্রমিক হয়ে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারবে, নিজের জন্য অবদান রাখতে পারবে। এই ব্যবস্থাটা 50 বছরে হয়নি, যার ফলে আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক বেশি। দ্বিতীয়ত, আমরা যদি আমাদের দেশে জনগণকে জনশক্তিতে কাজ করতে চাই, আমাদের দরকার হলো বিভিন্ন মালয়েশিয়ার মতো, চায়নার মতো বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানিগুলো যেগুলা বাংলাদেশে আসতে তারা যদি তারা ইনভেস্ট করে, এইখানে যদি ফ্যাক্টরি করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং প্রয়োজনীয় জিনিসগুলো ডিভাইস তৈরি করে, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গাড়ির ফ্যাক্টরিগুলো বাংলাদেশে আসে, বাংলাদেশের জনশক্তিকে ব্যবহার করে তারা যদি এখানে বিজনেস করে, বাংলাদেশের বেকারত্ব মুক্ত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। এই উদ্যোগটা এই পর্যন্ত 50 বছরে নেওয়া হয়নি, যার ফলে বাংলাদেশের বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ হতাশ হয়ে দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে যাওয়ার জন্য, অনেক মানুষ পশ্চিমা দেশে যাওয়ার জন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে সমুদ্রে পথে জীবন হারিয়েছে। প্রচুর মানুষ প্রতি বছরে গণমাধ্যমে দেখা যায়, প্রতি বছরে বাংলাদেশ থেকে মানুষ পশ্চিমা দেশে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে জীবন হারিয়েছে। অনেক দালালরা মানুষকে নিয়ে বিদেশে নেওয়ার নামে তাদের জীবনকে ঝুঁকিতে নিয়েছে। তারপরেও মানুষ বাধ্য হচ্ছে দেশ ত্যাগ করে বাইরে যাওয়ার জন্য, কারণ দেশে তাদের কর্মসংস্থান নেই, দেশে থাকলে সে অনেক বেকারত্ব জীবনযাপন করতে হয়। দ্বিতীয়ত, আমরা আমাদের দেশে যেই সেবাগুলো আমরা বিনামূল্যে পাওয়ার কথা, এই সেবাগুলো আমরা পাচ্ছি না। লাইফ সিকিউর, আমরা অনেক মানুষ বাংলাদেশে ভালো চাকরি করে তারপরও সে বাংলাদেশে থাকার জন্য ইজ নট স্যাটিসফাইড, বাংলাদেশে সে থাকতে চাচ্ছে না, কারণ সে তার সেবা পাচ্ছে না। দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি, সেবা না পাওয়ার কারণে সে দেশ থেকে বাইরে যেতে চায়। এক শ্রেণীর মানুষ আমাদের দেশে প্রচুর অর্থ, অবৈধভাবে অনেক অর্থ উপার্জন করেছে, কিন্তু বেশিরভাগ মানুষ বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় চাহিদার জন্য যে উপার্জন, সেটাও করতে পারছে না। যদি কিছু পরিকল্পনা, যেমন কর্মসংস্থান সৃষ্টি করা, এটা করলে বাংলাদেশের মানুষ আর বাইরে যেতে হবে না। যদিও বা কোনো মানুষ বাইরে যেতে চায়, সেক্ষেত্রে যেই দেশের শ্রমিক সংকট, যে দেশের দক্ষ শ্রমিকের প্রয়োজন, তাদের দেশের সাথে আমাদের দেশের সরকারের সাথে চুক্তির মাধ্যমে বিনা টাকায়, দালাল ছাড়া, এজেন্সি ছাড়া বিনা টাকায় যদি কোনো মানুষ বহির্বিশ্বে যেতে সুযোগ পায়, তাহলে ওই মানুষটা কর্মসংস্থান পাবে, ফ্যামিলি, দেশের উন্নত হবে, তার পরিবারের জন্য উন্নত হবে। দ্বিতীয়ত, শিক্ষাক্ষেত্রে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা কারিগরি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করি, তাহলে